আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই ফারজানা আপা, বলেন আমরা কি পড়ছিলাম লাস্ট দিন? লাস্ট দিন ছিলাম আমি ক্লাসে। হ্যাঁ, না না, থাকেন বা ফলাবর্তন না থাকেন, থাকেন বা না ফলাবর্তন থাকেন ফলাবর্তন 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 থাকেন বা না থাকেন সেটা তো আমার দেখার বিষয় না। এটা তো আপনাদের মনে রাখতে হবে যে কি পড়ছিলেন। ফলাবর্তন পড়ছিলাম মনে হয় ভাই। এই পরীক্ষা তো আমি দেবো না ভাই, এর জন্য তো আমি মনে রাখবো না। আমি মানে আমি যতটুকু ক্লাসে উপস্থিত ছিলাম অর্ধেক টাইম, তো অর্ধেক টাইম পর্যন্ত ফলাবর্তন আমি পড়ছি, মানে আমি দেখছি। তারপর তাহলে তারপর যে এখানে পড়াইছিলাম হচ্ছে আমি। আচ্ছা ঠিক আছে, আমরা আগের দিন পড়ছি হচ্ছে 3 নাম্বার প্রশ্ন, অভ্যন্তরীণ যোগাযোগ বলতে কি বুঝো, চিত্র সহ ব্যাখ্যা। অভ্যন্তরীণ যোগাযোগের প্রকারভেদ এবং মাধ্যম, এটা পড়ছিলাম, ঠিক আছে। আর এরপরে পড়ছিলাম কি 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 বললেন ফলাবর্তন, তো ভাই, আমরা কি প্রথম, বললেন? এক মিনিট। ও ভাই কি বললেন? মানে ফলাবর্তন আমরা প্রথম অধ্যায়ে পড়ছি, এরপরে দ্বিতীয় অধ্যায় শুরু করছিলাম, দ্বিতীয় অধ্যায়ে তো ফলাবর্তন নাই। হ্যাঁ হ্যাঁ, আমি তো ফলাবর্তন হচ্ছে বললামই প্রথম প্রথম অধ্যায়। অধ্যায়ে প্রথমের দিকে ছিলাম, তখন ওইটা পড়া হয়েছে, তারপরে তো আমি ছিলাম না, বলতে পারছি না। ঠিক আছে, আমার 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 মনে পড়তেছে দ্বিতীয় অধ্যায়ে আমি আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক চ্যানেল ব্যবহার করে অভ্যন্তরীণ যোগাযোগের প্রকারভেদ, মাধ্যম, এটা পড়াইছি, ঠিক আছে। এরপরে আমরা শুধু ট্রিপল স্টার গুলো পড়তেছি, ঠিক আছে। তারপরে আমরা এখন আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগের সংজ্ঞা সহ তুলনামূলক আলোচনা, আমরা তুলনামূলক আলোচনাটাও পড়ছিলাম কিন্তু সংজ্ঞাটা পড়িনি। সংজ্ঞাটা তো বইতেই সুন্দর করে দেওয়া আছে, আমি সংজ্ঞাটাকে একটু, যারা বইতে ভালো মনে করে পাচ্ছেন না তাদের জন্য আমি একটা দিচ্ছি। আচ্ছা, এই যে এইটার ভিতরে কি কি আছে আমি বলি। হুম। দেখেন, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগের চ্যানেল ব্যবহার করে অভ্যন্তরীণ যোগাযোগের যে প্রকারভেদটা, ঠিক আছে। অনার্সেনিক এই অনার্সেনিক প্রশ্নটা একটু ওপেন করে দেখেন তো যে এটার ভিতরে ভাই, কত আনুষ্ঠানিক এবং নম্বর পৃষ্ঠা অনানুষ্ঠানিক খুঁজে যোগাযোগের পাচ্ছি না। সংজ্ঞা আছে কিনা। ভাই, নোটের কত পৃষ্ঠা? এই প্রশ্নটা নোটে নাই, আপনি ওয়েবসাইটে দিছি আমি, দেখেন। যেটা নোটে নোটে পাবেন না সেটা ওয়েবসাইটে দিছি, এই প্রশ্নটা নাই। এখনই দিলেন যেটা? হুম। হ্যাঁ, এখন যেটা দিলাম ওটা ওপেন করে দেখেন তো যে এখানে কাকে বলে আছে কিনা, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগের সংজ্ঞা আছে কিনা দেখেন। আচ্ছা, সঙ্গে যোগাযোগের ওই যে করতে বললাম সংজ্ঞা ও এই চ্যানেল ব্যবহার। এই যে পার্থক্যটা দেখেন, পার্থক্যটা কিন্তু খুব সুন্দর করে নোটে দেওয়া আছে, ছকাকারে পার্থক্য বইতে নাই। পার্থক্যটা অবশ্যই আপনারা ছকাকারে পড়লে ভালো হবে। তাহলে পার্থক্যটা এই যে দেওয়া, আর সংজ্ঞা দুইটা আমি ওয়েবসাইটে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা সংজ্ঞাটা কিন্তু আগের দিন পড়ছি, পার্থক্যটা পড়ছি। তারপরে এখন একটা প্রশ্ন আমরা পড়বো, সেটা হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ ব্যবহারের যে সুবিধা এবং অসুবিধা, এই প্রশ্নটা আমরা পড়বো। তা আমরা যে 3টা প্রশ্ন পড়া হয়ে যাবে আজকে, এটা পড়লে 3টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 3টার পরে আরো 2টা পড়াবো, টোটাল দ্বিতীয় অধ্যায় থেকে 5টা প্রশ্ন পড়বেন, 5টা প্রশ্ন পড়লে এটা ট্রিপল স্টার 5টা প্রশ্ন।
এই 5টা প্রশ্ন না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না। শোনেন, উপরের লিঙ্কটা হলো সংজ্ঞা আছে, আর আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যোগাযোগ ব্যবহারের সুবিধা এবং অসুবিধা। সবাই ওটাই দেখেন। এই প্রশ্নটাও ইয়াতে নাই, নোটে নাই, তাই তো? না না, নোটে নাই, ওয়েবসাইট থেকে পড়বেন। দেখেন ছোট্ট করে সুবিধা অসুবিধা খুব সুন্দর করে 7টা পয়েন্টে আমি লিখছি। আপনারা যদি ইসের দিকে তাকান তাহলে খুবই উপকার হবে। নোটে লিঙ্কে যান, দেখেন আমি দেখাই। ব্যবসায় প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক যোগাযোগ ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লিখুন। পাইছেন সবাই? হুম। ভূমিকা, তারপর? আচ্ছা, সবাই যদি পেয়ে থাকেন তাহলে দেখেন। আপনারা কেউ একটু বলেন, আমি আর আলামিন ভাই শুধু কথা বলছি, আপনারা কেউ একটু কথা বলেন। সবাই আছেন না ঘুমিয়ে পড়লেন? আচ্ছা, সবাই আছে কিন্তু কথা বলতেছেন। আপনি আপনি কথা বলতেছেন, অফিস করে সারাদিনে অনেকের ক্লান্তি লাগে যেন কথা বলে না, কিন্তু সবাই ঠিকই পড়তেছে। আমরা এবার দেখি, দেখেন ব্যবসায় প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক যোগাযোগ ব্যবহারের সুবিধা এবং অসুবিধা। শুনেন, সুবিধা অসুবিধা দুটি একসাথে আসতে পারে। আসলে কি করবেন? সুবিধা 5টা লিখবেন, অসুবিধা 5টা লিখবেন, অথবা সুবিধা 4টা লিখবেন, অসুবিধা 4টা লিখবেন। 4 4 8টা যদি একসাথে আসে। আর যদি শুধু সুবিধা আসে, আর যদি প্রশ্নের মার্ক 8 হয়, তাহলে আপনি অন্তত 8টা পয়েন্ট লিখবেন, 7টা 8টা লিখবেন। আবার অসুবিধা আলাদাভাবে আসতে পারে। তাহলে আমরা এবার দেখি ভূমিকা কি বলছে, দেখেন। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় কার্যকর যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। একটি প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে সুষ্ঠু কর্মকাণ্ড ও সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে তথ্যের যথাযথ আদান প্রদান আবশ্যক। এই প্রয়োজনে গড়ে ওঠে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ ব্যবস্থার ভিত্তি। নিম্নে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক যোগাযোগের সুবিধা ও অসুবিধাগুলো বিস্তারিতভাবে বর্ণনা করছি। এখন আপনারা যদি আমার ওয়েবসাইটে দেখেন, আমি 2টা কাজ করছি এখানে আপনাদের জন্য। একটা হচ্ছে যারা একটু সংক্ষেপে পড়তে চান তাদের জন্য প্রথমে উত্তরটা সংক্ষেপ উত্তর, আর যারা একটু প্রত্যেকটা পয়েন্টের ডিটেলস ব্যাখ্যা চান তাদের জন্য নিচের দিকে দেখেন বিকল্প উত্তর। বিকল্প উত্তরটা কি দেখা যাচ্ছে? জি, যাচ্ছে। বিকল্পটা আমরা পড়বো না, একই হিন্টস গুলো কিন্তু একই। আমরা সংক্ষেপে পড়ে যাবো। যারা একটু বিকল্প পড়তে চান যে 2টা লাইন বেশি পড়বো, পরীক্ষার সময় মনে থাকবে যাতে একটা লাইন অন্তত মনে থাকে, তারা নিচের থেকে বিকল্পটা পড়বেন। আমরা প্রথমে জাস্ট আজকে আপনাদের 7টা সুবিধা পয়েন্ট মুখস্থ করাবো, 8টা সুবিধার পয়েন্ট মুখস্থ করাবো। দেখেন এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আনুষ্ঠানিক যোগাযোগের সুবিধা দেখেন, পড়ি। আনুষ্ঠানিক যোগাযোগটা কি মনে আছে আপনাদের? এর আগে ক্লাসে করাইছিলাম, একবার বলি। মানে এই যে যে আপনার সাথে আমার যে কমিউনিকেশনটা হচ্ছে এখন, আপনার আমাদের সবার মধ্যে যে যোগাযোগটা হচ্ছে, এটা হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ। এখানে কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে। আমরা কিন্তু কেউ কাউকে তুই বলে করে বলতেছি না এখানে। আমরা কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে, একটা শিষ্টাচার মেনে, একটা নির্দিষ্ট মাধ্যম ব্যবহার করে কথা বলতেছি। ঠিক আছে, একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছি সবাই। একটা বিশেষ প্রয়োজনে একটা বিশেষ সংগঠন আছে, আমাদের ওএসজি, আমাদের উদ্দেশ্য আছে। তার মানে এটা হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ। এখন আমরা চিন্তা করেন এই টেলিগ্রামের যোগাযোগটা আনুষ্ঠানিক যোগাযোগ হলে এর কি সুযোগ সুবিধা আছে সেটা আমরা পড়ি। নিয়মিত ও সুসংগঠিত তথ্য প্রবাহ। দেখেন আনুষ্ঠানিক যোগাযোগে নির্দিষ্ট নিয়ম কাঠামো চ্যানেল অনুসরণ করা হয়, এত সময় যা বললাম, ফলে তথ্য সঠিকভাবে সময় মতো সঠিক স্থানে পৌঁছায়। আপনি প্রথম পয়েন্টটা কি দিবেন ভাই? নিয়মিত ও সুসংগঠিত তথ্য প্রবাহ, মানে এলোমেলো ভাবে না। ইচ্ছা করলো ফোন দিতে চাইলাম, দিলাম না, তা কিন্তু না। আমাদের নির্দিষ্ট অ্যানাউন্সমেন্ট ছিল, তার আলোকে কিন্তু আমরা আসছি। তার মানে আমাদের নির্দিষ্ট নিয়ম আছে, কাঠামো আছে, চ্যানেল আছে। 1 নম্বরটা কি দিবেন আপনি? নিয়মিত এবং সুসংগঠিত তথ্য প্রবাহ, মানে তথ্য প্রবাহটা হবে সুসংগঠিত এবং একবার নিয়মিত হবে, বা নির্দিষ্ট রুলস অনুযায়ী হবে। 1 নম্বর গেল। 2 নম্বরে আপনি দিবেন দায়িত্ব এবং কর্তব্য নির্ধারণ সহজ হয়। আনুষ্ঠানিক যোগাযোগটা যদি আপনি স্থাপন করতে পারেন, যেমন আমাদের এই গ্রুপে দায়িত্ব এবং কর্তব্য কি স্পষ্টভাবে নির্ধারিত আছে কিনা বলেন। যেমন আমি এই যে ক্লাস শুরু করছি, আমরা সবাই জানি যে ক্লাস শুরু করার পরে 5 মিনিট একটু অপেক্ষা করি, তারপরে সবাই আসে একে একে, লোক সংখ্যা বাড়লে আমরা পড়া শুরু করি, ঠিক না? তাহলে আমাদের প্রত্যেকে দায়িত্ব কর্তব্য আমরা মিউট করে রাখি। দায়িত্ব কর্তব্য আমাদের নির্ধারিত আছে কিনা দেখেন। আর যদি আমরা হুট করে একদিন বললাম যে আজকে কিছু না বলি ক্লাস শুরু করতাম, তাহলে কিন্তু কেউ মিউট করতেন, কেউ করতেন না,
কেউ বলতেন আমি বাইরে আছি, কেউ বই নিয়ে বসতেন না। তার মানে 2 নাম্বারটা বুঝলেন যে দায়িত্ব এবং কর্তব্য নির্ধারণ কেবলমাত্র সহজ হবে যদি এই যোগাযোগটা আনুষ্ঠানিক হয়। তাহলে এবার এবার চোখ বন্ধ করে মুখস্থ করেন। প্রথম পয়েন্ট কি ছিল? নিয়মিত এবং সুসংগঠিত তথ্য প্রবাহটা নিশ্চিত হবে। 2 নম্বরে ছিল দায়িত্ব এবং কর্তব্য আপনার আমার সবার ঠিক থাকবে, সহজ নির্ধারণ করা সহজ হবে। ঠিক আছে, তাহলে 2টা হল গেল। 3 নম্বরটা আপনি কি দিবেন? দলবদ্ধ কার্যক্রমের সমন্বয় রক্ষা। আনুষ্ঠানিক যোগাযোগ হলেই কেবল দলবদ্ধ কার্যক্রমে আমরা আনুষ্ঠানিক যোগাযোগটা আমরা দলবদ্ধ কার্যক্রমের ক্ষেত্রে আমরা সমন্বয় রক্ষা করতে পারবো। সমন্বয় মানে কি? দেখেন একটা অফিসে, এটার কথা ধরেন ওএসজি একটা অফিস মনে করেন, একটা গ্রুপ, একটা দল। এখন ওএসজি তে আমাদের যে দল আছে এখানে কি আমরা সমন্বয় করি না? আমরা কিন্তু করি। একজন আরেকজন কাছে নোট নেই। এই যে বললাম যে আপনারা বলেন কি কি পড়াইছি, কি কি লাস্ট দিন কি পড়ছিলাম, ঠিক না? আজকের পড়া কালকের দিন ধরবো, আপনারা আবার দাগাই নিচ্ছেন। তার মানে আপনারা একে অপরকে সহযোগিতার মাধ্যমে সমন্বয় করছেন কিন্তু পুরো কার্যক্রমে। আমাকে বলে দিলেন যে এই প্রশ্নটা পড়ছিলাম, তার মানে পুরো ইসে আপনি সমন্বয়ে ভূমিকা রাখলেন। তখনই এই ভাইয়া সমন্বয়ের কার্যক্রম সম্ভব হবে যখন এটা আনুষ্ঠানিক যোগাযোগ হবে। আর অনানুষ্ঠানিক যোগাযোগে কিন্তু আমরা কিছুই জানি না, কি করতে হবে, কার কি দায় দায়িত্ব, কাজে সমন্বয় করাও সম্ভব হয় না, বা হলেও সমস্যা সৃষ্টি হয়। তাহলে আমরা প্রথম 3টা পয়েন্ট কি ছিল? নিয়মিত সুসংগঠিত তথ্য প্রবাহ। তথ্য প্রবাহটা মনে রাখেন, তথ্য প্রবাহ শব্দটা মনে রাখেন। 2 নম্বরে ছিল দায়িত্ব এবং কর্তব্য নির্ধারণ সহজ হয়ে যাবে আনুষ্ঠানিক ভাইয়া আমি যোগাযোগে। কোথায় করতেছি বুঝতেছি না। আমরা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগের সুবিধা এবং অসুবিধা, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2টা প্রশ্ন একসাথে আমরা পড়তেছি। এই প্রশ্নটা হচ্ছে নবম ব্যাচের জন্য যে নোট, সেই নোটে এই প্রশ্নটা নাই, এই প্রশ্নটা আছে আপনার বাংলা আর্টিকেলে। ঠিক আছে, আপনাকে লিংক দেওয়া হয়েছে, গ্রুপের লিংক দেওয়া হয়েছে, আপনি লিংক চাইলে লিংকের ভিতর দিয়ে ঢুকতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, ঠিক আছে, টেলিগ্রামে দিছি প্রশ্নটা। এই প্রশ্নটা এই ওয়েবসাইট বাংলা আর্টিকেল থেকে কেন পড়বেন, এটা খুবই সহজভাবে এখানে লেখা আছে, দেখেন। এবার আমি আবার যাচ্ছি। আচ্ছা, 3 নম্বরটা কি হয়ে গেল? দলবদ্ধ কার্যক্রমে দলবদ্ধ কার্যক্রমে সমন্বয় রক্ষা গেল। 4 নম্বর হচ্ছে লিখিত নথিপত্রের প্রমাণ। আপনি আনুষ্ঠানিক যোগাযোগ মানে কি ভাই? অনানুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে চায়ের আড্ডা। ওখানে কি আপনি কি আলাপ করতে সেটা লিখে রাখবেন, বা কি আলাপ করবেন সেটাকে আগে লিখে রাখেন? ওখানে কে কি বললো সেটার কি কোনো ভ্যালু আছে? নাই। আপনি লিখিত নথিপত্রের যে প্রমাণ, সেটা কেবলমাত্র আনুষ্ঠানিক যোগাযোগে সম্ভব হয়। ঠিক আছে, আনুষ্ঠানিক বার্তা সাধারণত লিখিত হয়, বা লিখিত না হলেও সেটা লিখে রাখা হয় বা রেকর্ড রাখা হয়। ফলে ভবিষ্যতে কোনো বিরোধ বা ভুল বোঝাবুঝি হলে দলিল হিসেবে ব্যবহার করা যায়। যেমন আজকে আমরা রেকর্ড করতেছি, এটা আনুষ্ঠানিক বিধায় রেকর্ড করা সম্ভব হয়েছে, তা না হলে তো রেকর্ড করতাম না আমরা। আচ্ছা গেল। তাহলে 5 নম্বরটা কি? সংগঠন কাঠামোর শৃঙ্খলা বজায় থাকে। বলেন আমাদের ওএসজির শৃঙ্খলাটা তখনই কেবল বজায় থাকবে যখন এইটা আনুষ্ঠানিক যোগাযোগ স্থাপন করতে আমরা পারলাম, ঠিক না? আমাদের এখানে অধস্তন ঊর্ধ্বতন নিয়ম থাকবে, আমাদের এখানে শৃঙ্খলা থাকবে, আমাদের এখানে নিয়ন্ত্রণ থাকবে। নিয়ন্ত্রণটা কি? নিয়ন্ত্রণটা আমরা আমরা যারা সিনিয়র এখানে আছি বা আমরা যারা রেগুলার থাকি তারা আমরা নিয়ন্ত্রণ করি, বা আমি এগুলো অ্যাডমিন হিসাবে আমি ভূমিকা রাখি, ঠিক না? তার মানে আমরা সবাই এখানে বিভিন্ন ভাবে নিয়ন্ত্রণ আরোপ করি, শৃঙ্খলা বজায় রাখি। তার মানে প্রথম 5টা আমি আবার বলি, দেখেন, মনোযোগ দেন, আমার কিন্তু মুখস্থ হয়ে যাচ্ছে এগুলো। কিন্তু এই এই প্রশ্নগুলো কিন্তু আমি পড়ি নাই, মানে আমি একবার পড়ছি, আমার পড়া, কিন্তু আমি পরীক্ষার আগের 15 দিনে 7 দিনে কিন্তু পড়ি নাই। এটা কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট, আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল না, পড়িও নেই, আসেও নাই। ঠিক আছে, আমার সাজেশন ঘাটাঘাটি করে তৈরি করছি। এবার দেখেন, তাইলে লিখিত নথিপত্রের প্রমাণ আর সংগঠনের কাঠামোর শৃঙ্খলা বজায় থাকে, এ হলো 5টা। আচ্ছা, এরপরে আরো আছে 2টা। আপনি কখন 7টা, এখানে কেন 7টা দিছি বলেন তো? কারণ যদি প্রশ্নটা সুবিধাটা আলাদাভাবে আসে 8 মার্কে, তখন তো আপনাকে কমপক্ষে 7টা কি 8টা লিখতে হবে, এই জন্য আমি 7টা দিছি। কিন্তু মনের ভুলেও যখন আপনার 2টা প্রশ্ন একসাথে আসবে, সুবিধা এবং অসুবিধা, হ্যাঁ, আনুষ্ঠানিক যোগাযোগের, তখন কিন্তু আপনি 7 7 14টা দিলে আপনি কিন্তু একটা প্রশ্ন মানে সবগুলো ভালো করে লিখে আসতে পারবেন না, সময়ের সাথে পারবেন না। আপনি 4 4 8টা দিবেন, যথেষ্ট, আমি তাই দিছি। তাই 7টার থেকে আপনি প্রথম 4টা দিয়ে দিলেন, ওখানে পরের 4টা দিয়ে দিলেন, আপনার যেটা মনে পড়লো সেটা দিলেন। আচ্ছা, 6 নম্বরটা কি ছিল দেখেন? আনুষ্ঠানিক যোগাযোগের সুবিধা 6 নম্বরটা হচ্ছে প্রাতিষ্ঠানিক নীতিমালা বাস্তবায়ন সহজ হয়। আনুষ্ঠানিক ব্যবস্থায় আদেশ, নীতিমালা, ঘোষণা ইত্যাদি কর্মীদের কাছে দ্রুত এবং কার্যকরভাবে পৌঁছানো সম্ভব হয়। যেহেতু আনুষ্ঠানিক চ্যানেলে একটা মেইলে পাঠাইছেন, একটা টিমস গ্রুপে পাঠাইছেন, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছেন, অথবা একটা চিঠির মাধ্যমে দিচ্ছেন। আর অনানুষ্ঠানিক যোগাযোগ চায়ের আড্ডায় 10 জন ছিল বলে দিন, আর 10 জনের কাছে পৌঁছালো না। ঠিক আছে,
তার মানে আনুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমেই কেবল নীতিমালা, প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য নীতিমালা সেটা পৌঁছানো সম্ভব হয়, অনানুষ্ঠানিকের সম্ভব হয় না। আর কর্মীদের মধ্যে পেশাদার মনোভাব, আমরা যে এখানে গ্রুপে বসছি বা আমাদের মনে করেন একটা প্রতিষ্ঠান একটা মিটিং করতেছি, তো এখানে আমাদের ভিতরে কিন্তু একটা অবশ্যই একটা শৃঙ্খলা আছে। এটা যদি একটা কোম্পানি হয়, কোম্পানির মিটিং হয়, তাহলে কিন্তু অবশ্যই আমরা পেশাদারিত্ব বজায় রেখে, একটা যদি একটা ক্লাস হয় তাহলে অবশ্যই পেশাদারিত্ব বজায় রেখে আমরা এখানে করতেছি। তার মানে যে কোনো আনুষ্ঠানিক যোগাযোগে পেশাদারিত্ব, পেশাগত যে মূল্যবোধ, পেশাগত যে বৈশিষ্ট্য সেগুলো বজায় থাকে, যা প্রত্যেকটা কর্মী এবং ব্যবস্থাপকদের মধ্যে সেটা ফুটে ওঠে। ঠিক আছে, তাহলে আপনি টোটাল 7টা, আপনাকে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, প্রশ্ন ভিতরে কি আছে বুঝবেন এবং পয়েন্টস গুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, অনেক সময় পয়েন্টস নিজের থেকে বানাই আসেন, আপনি 7টা পয়েন্টস মুখস্থ থাকে, মিনিমাম 4টা পয়েন্টস আপনার, আমি যা বললাম এখান থেকে 4টা পয়েন্ট পরীক্ষা আপনার আসবে ব্রেনে, 7টার 4টা থাকলেও থাকবে। তাহলে সুবিধা পড়লাম। এবার অসুবিধা, আপনারা কি দেখতে পাচ্ছেন নোটে, ওয়েবসাইটে লিঙ্ক, ও সরি আমি তো লিঙ্ক ওয়েবসাইটের স্ক্রিন দিচ্ছি না, আপনারা দেখেন। এবার আনুষ্ঠানিক যোগাযোগের অসুবিধা পড়তেছি আমরা। অসুবিধাটা কি বলেন তো ভাই, আমি খুব ইজিলি বোঝাই দিই। দেখেন, অসুবিধা কি, ধীর গতির কিনা বলেন। অফিসে একটা মেইল দিয়ে আসলাম, ওটার রিপ্লাই এখনো কিন্তু আসে নাই, তার মানে কালকে দিবে, উনি চলে গেছেন, অফিসে নাই। আর অনানুষ্ঠানিক যোগাযোগ যদি হতো তাহলে আমি এখন ফোন দিতাম যে ভাই বা স্যার, আপনার তো কালকে তো অফিসে এই কাজ আছে, তাহলে এই কাজটা কিভাবে কি করা যায়, উনি কিন্তু এখন বলে দিত। কিন্তু অফিস আওয়ার যেহেতু এখন নাই, কাজে আমি কিন্তু আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করতে পারতেছি না। আর যোগাযোগ যেটা করে আসছি দুইটাই, ওটার মেইল রিপ্লাই কিন্তু আমি এখনো পাইনি। এটা হচ্ছে ধীরগতি। ধীরগতিটা বুঝতে পারছেন? তার মানে জরুরি তথ্য এবং সিদ্ধান্ত পৌঁছাতে একটু সময় লাগে, বা অফিস আওয়ার ছাড়া ওপেন হয় না। তার মানে আপনি 1 নম্বর অসুবিধা দিবেন ধীরগতি। 2 নম্বরটা কি দিবেন? অনমনীয়তা। অনমনীয়তা মানে কি? মানে চেঞ্জ করা যায় না। এখন আপনি আপনার বসকে ফোন দেন, বা আপনার যার সাথে ভালো রিলেশন আছে কোম্পানিতে, সহকর্মী, তাকে ফোন দেন যে কালকে কিন্তু ভাই কাজটা এইভাবে করতে হবে। পরক্ষণে আবার 10টায় মেসেজ দেন, ভাই ভুল হয়েছে আমার, এটা ওইভাবে করে দেন। কিন্তু আপনি কি আপনার অফিসের মেইল ব্যবহার করে এই 2 রকম কথা বলতে পারবেন? পারবেন না। তার মানে আমাদের ভুল হতে পারে, পরিবেশ পরিস্থিতির কারণে আমাদের নমনীয়তা দেখানো লাগতে পারে, কিন্তু আনুষ্ঠানিক যোগাযোগ মাধ্যমে আমরা সেই নমনীয়তাটা দেখাতে পারি না। আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে আমাদের নমনীয়তাটা থাকে। কেন থাকে? ওই যে কাঠামোগত যে সীমাবদ্ধতা, এই কারণে প্রয়োজন মাফিক নমনীয়ভাবে বার্তা আদান প্রদান করা অনেক কঠিন হয়ে যায়, কিন্তু কঠিন হয়ে যায়। আপনার অসুবিধা বলতে এগুলো বোঝাবেন। তাহলে প্রথম অসুবিধা ধীরগতি। হ্যালো। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে এবার? না, এখন আছে, মাঝখানে শোনা যাচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, সরি, আমার ওয়াইফাই ডিস্টার্ব দিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট থেকে ওই মোবাইলে ডাটাটা শেষ হয়ে গেছে, 2টা সিমে ডাটা থাকে, তো তাহলে আমি চেঞ্জ করে করে ইনশাল্লাহ আমি এরকম সমস্যা হবে না। আপনাদের সমস্যার জন্য দুঃখিত। এবার দেখেন, ধীর না, না, গতি না। এবং অনমনীয়তা, বুঝছেন সবাই এই দুইটা? হুম। আপনারা তো বলার সাথে সাথে বুঝে ফেলছেন, কিন্তু আমি কেন প্রশ্ন করি, কারণ যে পড়ায় সে তাকে মনে করতে হয় যে যারা সামনে আছে তারা ভাইয়া ওই বিষয়টা তো ভাইয়া বিষয়টা তো এই মুহূর্তে আমরা বুঝছি, কিন্তু একবার দুইবার শুনে তার মুখস্থ হয়ে যাবে না। আপনার পড়ার পর আমাদের এটা দুই একবার রিভাইজ দিলে এটা আমাদের এক মাথায় গেঁথে যাবে। আহ হ্যাঁ, পড়ার মুখস্থ হওয়ার আগে বুঝার যেটা মনে মানে গেঁথে যায়, সেই বুঝাটা বুঝছি, বাট আরো দুই একবার রিভাইজ তো দিতেই হবে এটা একবারে সেট হওয়ার জন্য। হ্যাঁ, 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 বুঝতে পারছি। ঠিক আছে, মানে আমি বলি কেন, আপনারা একটু রেসপন্স করবেন, ঠিক আছে, ফলাবর্তনটা দিবেন। 3 নম্বরে দেখেন, সৃজনশীলতা দমন হতে পারে। সৃজনশীলতা দমন মানে কি? দমন মানে তো বুঝলেন, মানে মনে করেন একজন কর্মী একটা কথা বলে ফেলবে, তার ভিতরে আইডিয়া আসছে, এখন সে ম্যানেজমেন্টের সামনে ওই কথাটা কিভাবে বলবে? আনুষ্ঠানিক ভাবে সেখানে অনেকে আছেন, বলতে পারবে না, কিন্তু আমরা পারি না। আমরা পরক্ষণে বলবে, স্যার এখানে তো মিটিং এ এটা আলোচনা করছিলেন, কিন্তু আসলে তো এটা তো এইভাবে না, এটা এইভাবে হয়। পরক্ষণে কিন্তু স্যারকে মেসেজ দেই বা সহকর্মীকে বলি, কিন্তু আনুষ্ঠানিক যোগাযোগে কিন্তু বলতে পারি না। মানে আমাদের সৃজনশীল যে চিন্তাটা, ওইটা আমাদের মাথায় আসলেও আনুষ্ঠানিক যোগাযোগে সেটা আমরা অ্যাপ্লাই করি না, ব্যবহার করি না। তার মানে সৃজনশীলতাটা কি হয়? দমন হয় এখানে। ঠিক আছে, তাহলে প্রথম 3টা কি ছিল ভাই? ধীর গতি, অনমনীয়তা, সৃজনশীলতা থাকে না। অসুবিধা, হ্যাঁ। আচ্ছা, 4 নম্বর অসুবিধা কি? ব্যক্তিগত সম্পর্ক দুর্বল হয়। দেখেন, আপনার যে ব্যক্তিগত সম্পর্কটা আছে,
ওইটা ব্যবহার করে আপনি যে কাজটা খুব দ্রুত গতিতে সম্পন্ন করতে পারেন সহকর্মীর সাথে বা বসের সাথে, হ্যাঁ, অধস্তনের সাথে। কিন্তু যখন আপনি আনুষ্ঠানিক সম্পর্কে যখন আপনি তাকে স্যার বলবেন বা বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক আচার আচরণ ব্যবহার করবেন, শব্দ ব্যবহার করবেন, ফরম্যাট ব্যবহার করবেন, তখন কিন্তু ব্যক্তিগত যে সম্পর্কটা ছিল সেটা কিন্তু প্রয়োগ হচ্ছে না, অথবা থাকলেও সেটা দুর্বল হয়ে যাচ্ছে কর্মক্ষেত্রে, ঠিক না? দেখেন, আনুষ্ঠানিক অতিরিক্ত আনুষ্ঠানিকতার কারণে ব্যক্তিগত সম্পর্ক বা আন্তরিকতা গড়ে ওঠে না। আর একটা বিষয় কি, আপনি যত আনুষ্ঠানিকতা প্রয়োগ করবেন, আপনার সহকর্মীর সাথে ব্যক্তিগত সম্পর্ক, গভীরতা, আন্তরিকতা গড়ে উঠবে না, যা কি করবে, টিম ওয়ার্কে প্রভাব ফেলবে। ভাষাগুলো একটু মনে রাখবেন। টিম ওয়ার্ক, আমরা তো প্রতিষ্ঠানে টিম ওয়ার্ক করি, আমাদের টিম ওয়ার্কে প্রভাব ফেলবে, কারণ আনুষ্ঠানিক সম্পর্কের খুব দরকার। ম্যানেজারের সাথেও যদি তৃণমূলের ওয়ার্কারের সম্পর্ক ভালো থাকে, তাহলে ওয়ার্কার ভালো কাজ করে, ঠিক আছে? এখানে তাহলে আমরা প্রথম চারটা কি বললাম? ধীর গতি, অনমনীয়তা, সৃজনশীলতা। সৃজনশীলতার থাকে না খুব একটা, ব্যক্তিগত সম্পর্কটা গড়ে ওঠে না, হ্যাঁ, চারটা। আচ্ছা, মূল জিনিস বুঝে আপনার ভাষাগত পরিবর্তন করতে পারবেন। এবার দেখেন যোগাযোগের বিভ্রাট। বলেন, এই যে টেলিগ্রামটা আনুষ্ঠানিক যোগাযোগ বিধায় কিন্তু টেলিগ্রামে নিচ্ছি, সিমে ফোন দিচ্ছি না, বা আমি ইজি একটা মাধ্যম ব্যবহার করতেছি না, কাজেই আমার এখানে কিন্তু নেটওয়ার্ক ডিস্টার্ব দিতে পারে, বিদ্যুৎ চলে গেলে, ওয়াইফাই চলে গেলে আমি কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাব, হ্যাঁ, সত্যি হয়ে যাব। তাহলে এই যে সমস্যাটা, এটা কেবল কোথায় হতে পারে? আনুষ্ঠানিক যোগাযোগের বেলায় হতে পারে। আর অনানুষ্ঠানিক যোগাযোগের বেলায় আমি তো চলেই গেছি আপনার বাসায়, অথবা আমি তো আপনাকে সিমে ফোন দিছি, অথবা আমি তো আপনাকে মেসেঞ্জারে ইয়া দিছি, কিন্তু আমি তো অফিসিয়াল মেসেঞ্জার ব্যবহার করতে পারতেছি না। বুঝতে পারছেন? তার মানে আনুষ্ঠানিক যোগাযোগের যে বিভ্রাট, সেটা আনুষ্ঠানিকের ক্ষেত্রে হয়। আচ্ছা, এরপর হচ্ছে কম সময় উপযোগী। দেখেন, বর্তমান যুগ হচ্ছে প্রতিষ্ঠানগুলো উন্নয়ন প্রশাসনের দিকে ধাবিত হচ্ছে, ঠিক আছে? এখানে নিত্য নতুন ধ্যান ধারণা অন্তর্ভুক্ত হচ্ছে বিধায় প্রতিষ্ঠানগুলোতে দ্রুত পরিবর্তন আসতেছে। ব্যবসায়িক পরিবেশ, আনুষ্ঠানিক যোগাযোগের যে কাঠামোগুলো, সেটার অনেকটা চেঞ্জ করে অনানুষ্ঠানিকতার দিকে যাচ্ছে, ঠিক আছে? মানে আনুষ্ঠানিকভাবে একটা একটা শিপ ব্রিফিং দিবে, অথবা একটা ব্রিফিং হবে, সেটার জন্য চেয়ার টেবিল কিন্তু আনে না এখন প্রতিষ্ঠানগুলো। কি করে? হ্যাঁ, বস আসে, ফিল্ডে আসে, আসার পরে ওখানেই কিন্তু কর্মীদের ডাক দেয়, ওখানেই কিন্তু একটা ব্রিফিং হয়ে যায়। এইটা সিদ্ধান্ত হয়েছে, এটা এটা এইভাবে করবেন, হয়ে যায়। ওখানে কিন্তু ওই চেয়ার টেবিল ডেকে আপনাকে সময় দিয়ে আপনাকে ইয়ে করে কিন্তু ডাকে না এখন, দেখছেন? তার মানে আনুষ্ঠানিক যোগাযোগের যে ধীরগতি বা যে ইয়াগুলো, সমস্যাগুলো, এই কারণে বর্তমান প্রতিষ্ঠানগুলো কি করতেছে? অনানুষ্ঠানিক যোগাযোগটা সম্পন্ন করতেছে। তার মানে আমরা এখানে লিখবো কম সময় উপযোগী। বর্তমান যুগের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ ব্যবস্থাটা একটু সময় উপযোগিতা হারাচ্ছে। বুঝতে পারছেন? 7 নম্বর হচ্ছে কর্মীদের মধ্যে দূরত্ব সৃষ্টি। এইটা আর এই যে ব্যক্তিগত সম্পর্ক দুর্বল অনেকটা কাছাকাছি, কিন্তু 7টা পয়েন্ট বানানোর স্বার্থে আমি এটা দিছি। এখানে আপনি পরীক্ষায় আসলে একটা কমাতে পারেন। কর্মীদের মধ্যে দূরত্ব, দেখেন, যত আনুষ্ঠানিকতার বাড়াবাড়ি করবেন, কড়াকড়ি করবেন, তত দূরত্ব তৈরি হবে, ঠিক আছে? আমি যদি আজকে, তানিন ভাই এখানে আছেন, তানিন ভাই কোম্পানিতে যদি আমি আজকে চাকরি নেই, তাহলে কি হবে? আজকে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, কালকে কিন্তু সম্পর্কটা একটু কড়াকড়ির দিকে চলে যাবে, অথবা অফিসিয়াল সম্পর্কের কারণে একটু দূরত্ব তৈরি হবে। তো এইটা হচ্ছে কর্মীদের মধ্যে দূরত্ব সৃষ্টি। তাহলে আমরা 7টা পয়েন্টস পড়লাম তো, নাকি? আচ্ছা, আরে বিকল্প উত্তর আছে, যদি কারো বড় লাগে এই 7টাকেই বড় করা, একটু লেখা বড় আছে, এটা পড়তে পারেন, ঠিক আছে? তাহলে ওকে, ক্লোজ। ঠিক আছে, তাহলে আমরা কয়টা প্রশ্ন পড়ছি এই অধ্যায় থেকে? আমি কিন্তু ট্রিপল স্টার পড়াচ্ছি, আপনারা এগুলো অবশ্যই অবশ্যই পড়বেন ভাই, ঠিক আছে? তাহলে এখানে পড়ছি 3টা প্রশ্ন পড়ছি আমরা গতকালকে, এবং আজকে আজকে একটা পড়ছি, গতকালকে 2টা পড়ছিলাম। এবার আমরা আর 2টা প্রশ্ন পড়বো। 1 ঘন্টার 8:30টায় শুরু করছি, আর আধা ঘন্টার ভিতরে 2টা প্রশ্ন পড়তে পারি কিনা দেখেন। 2টার একটা প্রশ্ন আমি একটু বলি আপনাদের খুলে, সেটা হচ্ছে, একটু নোট করে রাখেন, ঊর্ধ্বগামী যোগাযোগের গুরুত্ব, সুবিধা এবং সীমাবদ্ধতা। এই 3টার মনোযোগ দিয়েন। এই 3টার গুরুত্ব, অসুবিধা, সীমাবদ্ধতা কার? ঊর্ধ্বগামী যোগাযোগের। যারা সাজেশন বই নিছেন তারা ওখানে মার্ক করেন কালি দিয়া। ঊর্ধ্বগামী যোগাযোগের গুরুত্ব, সুবিধা, সীমাবদ্ধতা, এই 3টার ভিতরে যে কোনো একটা জিনিস না আসলেও বাকি 2টা আপনাদের জন্য ইম্পর্টেন্ট ঊর্ধ্বগামী যোগাযোগের ক্ষেত্রে। আর নিম্নগামী যোগাযোগের সবকিছু আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার কথা বুঝতে পারছেন? আমার সাজেশন বইটা যাদের হাতে আছে, মাহমুদা আপা, ফারজানা আপার কাছে বোধহয় নাই, যার যার কাছে আছে তারা একটু দেখেন। আমি কিন্তু একটা ট্রিপল স্টার দিছি, একটা 1 স্টার দিছি। তার মানে পুরোটাই ট্রিপল স্টার, তবে ঊর্ধ্বগামীর
একটু কম। ঊর্ধ্বগামীর গুরুত্ব যদি না আসে, সুবিধা সীমাবদ্ধ আসতে পারে, যে কোনো একটা বাদে বাকি দুটো আসতে পারে, আর নিম্নগামীর সবকিছু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা গেল। এরপর আরেকটা প্রশ্ন হচ্ছে আঙ্গুলতা যোগাযোগের সংজ্ঞা চিত্র এটা সহ কি নতুন রেফারেন্স। সাজেশন অ্যাড হয়েছে? পুরাটাতে অ্যাড হয়নি এরকম কিছু? আমি তো আগে সাজেশন নিলাম যে উদ্যোগ, আমি প্রশ্নটা দেখতেছি না। সাজেশনটা কোথায় দেখতেছেন না ভাই মেহেদী ভাই? ওই যে সাজেশন যেটা নিছি ও তো ওই উদ্যোগামী প্রশ্নটা দেখতেছি না, তো নিম্নগামীর প্রশ্নটা সাজেশন আছে। কোনটা আপনার কাছে কোনটা আছে সাজেশন, কাইন্ডলি যদি বলতেন। যে আমার থেকে যেটা নিছি এটা আর কি এমবিএ প্রোগ্রাম অষ্টম ব্যাচের জন্য, কিন্তু আমি তো নবম ব্যাচের জন্য, নবম ব্যাচেরটা মনে হয় আর নেওয়া হ্যাঁ, হয়নি আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অষ্টম ব্যাচেরটা কি আপনি কখন নিছেন? আপনি কি পিডিএফ ফাইল নিছেন নাকি ওটা আপনি, ওটা তো আগের না ব্যাক না, থেকে পিডিএফ পড়া? নি। হ্যাঁ আমার কাছ থেকে হ্যাঁ নিছিলেন? পিডিএফ নিছি, পিডিএফ। আমার কাছ হ্যাঁ থেকে হ্যাঁ, আমার নিছিলেন? কাছ থেকে পিডিএফ নিছি তো। আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ হ্যাঁ, খুবই আপনার কাছ দুঃখিত। থেকে নিয়েছিলাম। জি, আমি খুবই দুঃখিত যে এটা, শোনেন তখন তো আসলে অষ্টম ব্যাচের পরীক্ষা চলতেছিল, আপনারা নিছেন ওটাই, ওটাই ঠিক আছে, ওটাকেই আমি আপডেট করছি। আমি খুবই দুঃখিত যে ওটার সাথে নবম, যে দেখেন অষ্টম ব্যাচের জন্য করছি, এখন নবম ব্যাচ, অষ্টম ব্যাচের পরীক্ষা না হওয়া পর্যন্ত নবম ব্যাচের ভবিষ্যৎবাণী করা সম্ভব ছিল না, বুঝছেন? জি। বুঝতে পারছেন মেহেদী ভাই? এই আচ্ছা জন্য সমস্যা নাই, আপনাদের প্রশ্ন একটা দুটো অ্যাড হলে আপনি তো তখনই বলছিলেন, আমি তখন বলছিলাম মানে প্রশ্ন একটা দুটো অ্যাড হলে এটা বলে দিবেন, আমরা অ্যাড করে ফেলবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা এই আর যে কি। তো বলতেছি, এই যে ক্লাসে, এই যে অবশ্যই আমি কিন্তু এই যে ক্লাসে কিন্তু বলতেছি, ঠিক আছে, যারা নিছেন নবম অষ্টম ব্যাচের জন্য ওটা একটু হুম। অবশ্যই আর নিজের একটা আপডেট করে নিবেন। দেখেন, আচ্ছা ওইটা ছিল পিডিএফ, আর এইটা যেটা করছি এইটা, এবং অষ্টম ব্যাচ নবম ব্যাচ নতুন যে সাজেশন করতেছি এগুলো বই আকারে বের করতেছি এবং এগুলো একটু আপডেটেড। আচ্ছা দেখেন, এখানে আঙ্গুলতা যোগাযোগের সংজ্ঞা চিত্র সহ ব্যাখ্যা এবং কারণ। আঙ্গুলতা প্রশ্নটা মানে এটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা চিত্র সহ নিখুঁত ভাবে পড়ে পরীক্ষার হলে যাবেন। ঠিক আছে, এটা কিন্তু আমাদের আসে নাই, আমি কিন্তু অনেক টেকনিক, কমপক্ষে 4 ধরনের টেকনিক অবলম্বন করে সাজেশন বানাইছি আপনাদের জন্য। মানে এটা আমার, আমি পরীক্ষা দেবো না নবম ব্যাচে, কিন্তু আমি বানাইছি দায়িত্ববোধের জায়গা থেকে, যেহেতু আমি এই গ্রুপ ট্রুপ খুলছি, আপনারা আমার সাথে আসেন বসেন একসাথে আমরা মিশি, এই কারণে। এখন আঙ্গুলতাটা পড়বেন, আঙ্গুলতা 3টা জিনিস পড়বেন, একটা হচ্ছে সংজ্ঞা পড়বেন, চিত্র সহ ব্যাখ্যা পড়বেন, আর একটা পড়বেন কারণ সমূহের বর্ণনা, মানে আঙ্গুলতা যোগাযোগটা কেন করা হয় ওটার কারণ পড়বেন। ভাই এখন নোটের কত বইতে নাম্বার বোধহয় পৃষ্ঠা এটা? আঙ্গুলতা, বাবা আঙ্গুলতা কি আছে নোটে? অবশ্যই থাকার কথা, আমি একটু দেখি। আর আগের প্রশ্নটা কত নাম্বার পৃষ্ঠা ছিল, মানে রিসেন্ট এখন যেটা আগে করলেন? আঙ্গুলতা আমি যাচ্ছি। আঙ্গুলতার আপনার কাছে আগেরটা। নোট নাই? এই যে আঙ্গুলতা পাইছি তো, এই যে আমি তো, আচ্ছা আমি না এই চিত্রটা বুঝাই দিলাম আপনাদের আগের দিন নাকি? দেখে তো দেখি না আদ্র কি লেখা না আছে। না না না, আমি চিত্র বুঝাইছিলাম শুধু বোধহয়, আমি বোধহয় না না না, আঙ্গুলতা বুঝাইনি, আমি কি জানি বুঝাইছিলাম, একটা চিত্র বুঝাইছিলাম। আচ্ছা চিত্র বোধহয় আঙ্গুলতা ওদের বোঝানো চিত্র হয়নি। বুঝাইছেন কিন্তু হয় নাই, এইটার বোঝানো হয়নি। অন্যটার চিত্র আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। শোনেন, এবার আঙ্গুলতা আর নিম্নগামী ঊর্ধ্বগামী এই দুইটা প্রশ্ন আমরা পড়বো, ট্রিপল স্টার, ঠিক আছে, ডাবল স্টার গুলো কিন্তু পড়ে যেতে হবে। তাহলে আমি আঙ্গুলতাটা প্রথমে পড়ি, আর নিম্নগামী ও যোগাযোগের এবং ঊর্ধ্বগামী সুবিধা সুবিধা এটা একটু বড়, ওটা অনেক কথা বলা লাগবে, আমি এটা একটু সহজে পড়ি। দেখেন আঙ্গুলতাটা কি, দেখেন একটু 30 সেকেন্ড, একটা ফোন আসছে আমার, আপনারা থাকেন সবাই। ওকে।
আচ্ছা, আলামিন ভাই, আপনারা একটু বলেন তো ভাই, আপু ভাইয়ারা, আলামিন ভাই যে রিসেন্ট যে প্রশ্নটা বললো সেটা মানে কি প্রশ্ন ছিল? আপা নিম্নগামী এটা ছিল যোগাযোগ। হচ্ছে, হ্যাঁ এটা ছিল আঙ্গুরলতা যোগাযোগ, না, তার গ্রাফাইন আগে তার আগে কমিউনিকেশন। তার আগে যেটা বললো নিম্নগামী যোগাযোগের উদ্দেশ্য সীমাবদ্ধতা, এটা বলেছে কি? জি জি জি, শিওর এটাই নিম্নগামী বলেছে? যোগাযোগ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাউনওয়ার্ড কমিউনিকেশন। ওকে, এটা নিম্নগামীটা একটু ইম্পর্টেন্ট বেশি ঊর্ধ্বগামীর চেয়ে। থ্যাংক ইউ। আঙ্গুলতা যোগাযোগ নোটের হলো 15 পৃষ্ঠা পাইছি। আঙ্গুলতার যোগাযোগের সংজ্ঞা, চিত্রসহ ব্যাখ্যা এবং কারণসমূহ বর্ণনা করুন। আচ্ছা, আনুষ্ঠানিক যোগাযোগ ব্যবহার করে অভ্যন্তরীণ যোগাযোগের প্রকারভেদ এটা কি করিয়েছে? কেউ বলতে পারবেন? না আপা, পড়ায়নি। জি, ঠিক আছে। এটা আনুষ্ঠানিক কোনটা কথা বলতেছেন? এটা ভাইয়া, নিম্নগামী চ্যানেল যোগাযোগের ব্যবহার করে সুবিধা অসুবিধা প্রকারভেদ। সীমাবদ্ধতা, এটা না না, এখানে দিচ্ছেন যে চ্যানেল আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগের চ্যানেল ব্যবহার করে অভ্যন্তরীণ যোগাযোগের প্রকারভেদ এটা। সুবিধা অসুবিধা সীমাবদ্ধতা। ভাইয়া, এর উপরে আরেকটা লিঙ্ক দিয়েছেন, হ্যাঁ ওইটা অভ্যন্তরীণ পড়াইছি, যোগাযোগের প্রকারভেদ। হ্যাঁ ওইটা, হ্যাঁ ওইটা পড়াইছি। ট্রিপল স্টার জি সাজেশনের প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয় জি, ঠিক আছে। বলি আপনাকে। সাথে এখন আমরা পড়বো হচ্ছে 6 এবং 7। 6 এর 7 নম্বরটা এখন দেখি। দেখেন, 7 নাম্বার কিন্তু মিলবে না, আপনাকে খুঁজে নিতে। মূলত যোগাযোগের সংজ্ঞা, চিত্র সহ ব্যাখ্যা এবং কারণ সমূহের বর্ণনা। আমরা একটু আবার দেখি আঙ্গুল্যতা। আঙ্গুল্যতাটা কি ভাই? ভাই, মানে কি আঙ্গুল্যতা? এটা হচ্ছে এমন হয়, ওটা কি সোজা একবারে উপর দিকে যায় নাকি এলোমেলো ভাবে এদিক সেদিকে যায়? তার মানে যোগাযোগটা যদি নির্দিষ্ট যে অভ্যন্তরীণ করা হয়, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে নাকি? হুম, তো অনেক আওয়াজ নেটের আসতেছে প্রবলেম। না।
নেটের প্রবলেম হচ্ছে, আলামিন ভাইয়ের নেটের প্রবলেম হচ্ছে। Sure. Okay. আচ্ছা, আবারও ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, আপনাদের অনেক ডিস্টার্ব হচ্ছে এর জন্য। আমি দেখি, দেখেন এবার আঙ্গুলগত যোগাযোগটা কি দেখেন। আনুষ্ঠানিক চ্যানেল ব্যবহার করে যে অভ্যন্তরীণ যোগাযোগ করা হয় তাকে আঙ্গুলগত যোগাযোগ বলা হয়। আনুষ্ঠানিক চ্যানেল ব্যবহার করে যে অভ্যন্তরীণ যোগাযোগ, এখানে এখানে শুধু এখানে কথাটা একটু হবে, দেখেন প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তির মধ্যে যোগাযোগ ছড়ানো থাকে বলে এর নাম আঙ্গুলগত যোগাযোগ। ঠিক আছে, এক্ষেত্রে দেখা যায় কোন রকম বাধা ছাড়াই প্রতিষ্ঠানের একজন কর্মী আরেকজনের সাথে তথ্য বা বার্তা আদান প্রদান করছে। ব্যবস্থাপককে এই ধরনের যোগাযোগের সতর্কতা অবলম্বন করতে হয়। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা দেখেন, আনুষ্ঠানিক চ্যানেল ব্যবহার করে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তির মধ্যে এই যোগাযোগ যোগাযোগ করতে পারতেছেন, আপনার অধস্তনের সাথে যোগাযোগ করতে পারতেছেন, আপনার কেবলই উপরের যে যিনি বস তার সাথেও আপনি কোন রকম বাধা ছাড়াই যখন যোগাযোগ করতে পারবেন, তখনই যে আপনার প্রয়োজনে আপনি যে কারো কাছে যেতে পারবেন প্রতিষ্ঠানের। বাদ দিয়ে আপনি, ঠিক আছে, আবার আপনার ম্যানেজার সরাসরি অধস্তনের কাছে যেতে পারবে, বা এইভাবে আপনি যদি যোগাযোগটা হয় তাহলে সেটা হচ্ছে আঙ্গুলগত যোগাযোগ। তাহলে সংজ্ঞাটা কি বুঝতে পারছি আমরা? জি ভাই, বুঝতে পারছি। তো আলামিন ভাই, একটু মনে হয় নেটওয়ার্কিং এর সমস্যা হচ্ছে। জি, তাই নেটের প্রবলেম। ভাই এবার শোনা যায়? খুবই দুঃখিত, খুবই ডিস্টার্ব দিচ্ছে। এবার শোনা যাচ্ছে? জি ভাই, হচ্ছে, সমস্যা নাই। দ্রুত এই দুইটা প্রশ্ন একটু দেখি, দেখেন আঙ্গুলতাটা কি দেখেন। আনুষ্ঠানিক চ্যানেল ব্যবহার করে, সরি, অনানুষ্ঠানিক চ্যানেল ব্যবহার করে, আনুষ্ঠানিক কিন্তু না, আনুষ্ঠানিক লিখবেন না, অনানুষ্ঠানিক চ্যানেল ব্যবহার করে
প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তির মধ্যে এই যোগাযোগ ছড়ানো থাকে বলে এর নাম আঙ্গুরলতা যোগাযোগ। এক্ষেত্রে কি দেখা যায়, কোন রকম বাধা ছাড়াই প্রতিষ্ঠানের একজন কর্মী আরেকজনের সাথে তথ্য বা বার্তা আদান প্রদান করতে পারে। ব্যবস্থাপক এ ধরনের যোগাযোগের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ সতর্কতাটা কি, যেহেতু আপনি সরাসরি আপনার ইমিডিয়েট বসকে এড়িয়ে আপনি ম্যানেজারকে যেতে পারবেন, ম্যানেজার আবার চ্যানেল মানে পদসোপান ব্যবহার না করে সরাসরি কোন কাছে মেসেজ দিতে পারবে। এখানে একজন আরেকজনকে যে ডিঙ্গিয়ে যাওয়ার যে প্রবণতা এটা থাকে, নানান কারণে এখানে একটু সমস্যা দেখা দেয়। এই কারণে ব্যবস্থাপককে সতর্কতা অবলম্বন করতে হয়। তবে আঙ্গুলতা যোগাযোগের আবার সুবিধা আছে। আমরা দ্বিতীয় প্যারাটা যদি পড়ি, দেখেন যে কোনো দিকে বা যে কোনো পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে যোগাযোগ হয়ে থাকে, মৌখিকভাবেই এই যোগাযোগটা বেশি হয়। ঠিক আছে, বর্তমানে যেমন আপনার একটা কাজ করানো প্রয়োজন, আপনি সরাসরি চলে গেলেন আপনার একজন বসকে আপনি ডিঙ্গে আরেকজনের কাছে চলে গেলেন, কাজটা দ্রুত করিয়ে নিয়ে আসলেন। হ্যাঁ, তার মানে এটা মৌখিক ভাবেই মূলত হয়। আর লিখিত ভাবে করতে গেলে এখানে কিন্তু ওই আপনি যেমন ধরেন আপনি ছুটি চাইবেন, এখন ছুটির অ্যাপ্লিকেশনটা কার বরাবর হয়? ছুটি সাধারণত মৌখিক ভাবে আপনি চান আপনার লাইন ম্যানেজারের কাছে, এখন বা আপনার সুপারভাইজারের কাছে। এখন আপনি অ্যাপ্লিকেশন লিখবেন, তখন কি সুপারভাইজার বরাবর লিখবেন? না, আনুষ্ঠানিকভাবে লিখতে গেলে ম্যানেজার বরাবর লিখতে হয়। তার মানে আঙুলতা যোগাযোগটা সাধারণত যেহেতু বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে হয়, এই কারণে এটা সাধারণত মৌখিক ভাবেই হয়। তবে মৌখিকের জায়গায় বর্তমানে SMS এর মাধ্যমে বা টুইটিং এর মাধ্যমে বা চ্যাটের মাধ্যমে লিখিত ভাবেও হচ্ছে। ঠিক আছে, লিখিত ভাবে যদি হয়ে থাকে সেটা হচ্ছে এই যে মেসেজিং অ্যাপের মাধ্যমে, চ্যাটের মাধ্যমে। ওকে, তাহলে আপনি আঙ্গুলতা যোগাযোগ আসলে আপনি এতটুকু দিতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাই, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, বইতে আঙ্গুলতা দিয়ে একটা প্যারাগ্রাফ আছে, ছোট্ট একটা প্যারাগ্রাফ আর একটা চিত্র আছে। ঠিক আছে, সেটাকে একটু ডিটেলস ভাবে লেখার চেষ্টা করবেন। আনুষ্ঠানিক চ্যানেল ব্যবহার করে প্রতিষ্ঠানের অভ্যন্তরে, অবশ্যই অভ্যন্তরে, হ্যাঁ? অবশ্যই সেটা কি অভ্যন্তরে, বাইরে না, অভ্যন্তরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তির মধ্যে যোগাযোগ ছড়ানো থাকে। ওকে, তাহলে আমি স্কিপ করলাম। দেখেন এবার আমরা চিত্রটা বুঝি। এই চিত্রটা কিন্তু আমি আগে একবার পর দেখাইছিলাম, কিন্তু সেই চিত্রে একই চিত্র আপনাদের যদি ওই চিত্রটা কিন্তু আমি বলছিলাম যে অবশ্যই আঁকা শিখবেন, যদি মনে থাকে গত ক্লাসে করাইছিলাম, তাহলে ওই এটা সেম হচ্ছে চিত্রটা। অভ্যন্তরীণ যোগাযোগ সম্পর্কে ধারণা। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। ওই হ্যাঁ ঠিক আছে, ওই যোগাযোগ চিত্রটার এই চিত্রটা সেম না ভাই? একটু দেখেন তো। একদম সেম। ওটা হচ্ছে ইন্টারনাল হ্যাঁ কমিউনিকেশনের যে চিত্রটা ছিল, হ্যাঁ, ওইটার সাথে আপনার যে গ্রাফাইন কমিউনিকেশনের চিত্র একই রকম। আচ্ছা ঠিক আছে, শুধুমাত্র শুধুমাত্র এই যে যে লতাগুলো, আঙ্গুর গাছের যে লতাগুলো দিছে না, এই দেখেন এইটা খালি দিবেন অতিরিক্ত। এখানে কেন দিছে? এখানে যেভাবে আছে দেখেন, সাধারণ ব্যবস্থাপক বিক্রয় ওনার যোগাযোগ করার কথা কার সাথে? বিভাগীয় ব্যবস্থাপক বা বিভাগীয় ব্যবস্থাপক 2 এর সাথে যোগাযোগ করার কথা, অথবা বিভাগীয় ব্যবস্থাপক 2 এবং বিভাগীয় ব্যবস্থাপক 1 এরা যোগাযোগ করবে সাধারণ ব্যবস্থাপকের সাথে। ঠিক আছে, এখন কিন্তু এখানে আঙ্গুলতার ক্ষেত্রে কি হচ্ছে, সাধারণ ব্যবস্থাপক বিক্রয় বিভাগীয় ব্যবস্থাপক ওনার নিজের ব্যবস্থাপকের সাথে যোগাযোগ না করে উনি বাজারজাতকরণ ডিপার্টমেন্টের যে ব্যবস্থাপক তার অধীনে যে দুজন ব্যবস্থাপক কাজ করেন, ব্যবস্থাপক বিজ্ঞাপন, সাধারণ ব্যবস্থাপক বিক্রয় সরাসরি ব্যবস্থাপক বিজ্ঞাপনের সাথে যোগাযোগ করতেছেন। উনি কিন্তু ওনার অধস্তনদের মাধ্যমে করেন নাই, উনি সরাসরি চলে গেছে। আবার দেখেন সাধারণ ব্যবস্থাপক বিজ্ঞাপন উনি কি করছে, সরাসরি কারখানা ব্যবস্থাপকের, সরাসরি লাইন ম্যানেজার বা যারা ফিল্ডে কাজ করতেছে সেই কারখানার ম্যানেজারের সাথেও কথা বলে নাই। ঠিক আছে, কারখানা ম্যানেজারের অধীনে যে দুজন কর্মকর্তা কাজ করেন সরাসরি তাদের সাথে যোগাযোগ করছে। তাহলে আঙ্গুলতা যোগাযোগটার চিত্রটা দেখে কি আমরা আঙ্গুলতা যোগাযোগটা কি আমরা বুঝে ফেলছি? ঠিক আছে, এখন এই চিত্রটা আপনাকে মুখস্থ করতে হবে, আপনাকে বুঝে মুখস্থ করতে হবে। যেমন দেখেন সাধারণ ব্যবস্থাপক উৎপাদন, উৎপাদন মানে হচ্ছে যে যেখানে যে প্লান্টে উৎপাদন হচ্ছে সেইটা, তাহলে উৎপাদন মানে তো কারখানা, তার নিচে কারখানা ব্যবস্থাপক, কারখানা ব্যবস্থাপকের নিচে শিফট অফিসার, কর্মকর্তা 1 কর্মকর্তা 2 গেল। এরপরে দেখেন বাজারজাতকরণের সাথে রিলেটেড বিষয় বিজ্ঞাপন এবং প্রসার, তার মানে ওনার অধীনে 2টা ব্যবস্থাপক। আর সাধারণ ব্যবস্থাপক বিক্রয়, বিক্রয় করবেন ওনার অধীনে আবার 2টা ব্যবস্থাপক, একটা বিভাগীয় ব্যবস্থাপক, বিভাগীয় ব্যবস্থাপক 2। বিক্রয় আবার বিভিন্ন বিভাগ থাকে না,
বিভিন্ন সেন্টার থাকতে পারে, বিক্রয় কেন্দ্র থাকতে পারে, তার মানে ব্যবস্থাপক প্রত্যেক কেন্দ্রে প্রত্যেক সেন্টারে এক একজন। তাহলে এটা বুঝে আপনাকে, আর প্রথমে কে থাকবে? এমডি, ব্যবস্থাপনা পরিচালক। ওনার অধীনে কয়জন ব্যবস্থাপক থাকবেন? উৎপাদন, বাজারজাতকরণ, বিক্রয়। আপনাকে এই বাংলা শব্দগুলো বুঝে এভাবে চিত্রটা আঁকা শিখতে হবে। চিত্রটা আগেও কিন্তু একবার আমরা পড়ছি, প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে। আর আজকে আমরা এই যে আঙ্গুলতা দিয়ে বুঝলাম। আর নিচে লিখবেন আনুষ্ঠানিক চ্যানেল ব্যবহার করে আঙ্গুলতা যোগাযোগ। ওকে, তাহলে আমরা এই চিত্র এবং সংজ্ঞাটা বুঝতে পারছি। এখন একটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে আমাদের বইতে 25 নম্বর পৃষ্ঠায় যা আছে, আমি কিন্তু এত সময় ঠিক সেটাই নোটে কিন্তু দুইটা ভাগ করে একটু নিজের কিছু ঢুকাইয়া চিত্রটা দিয়ে আমি কিন্তু সেইটুকু লিখছি। এখন আমরা চলে যাব বইয়ের বাইরে। বইয়ের বাইরে কেন যাব বলেন? আমাদের আঙ্গুলতা যোগাযোগ কাকে বলে, চিত্র সহ ব্যাখ্যা, সেইটুকু হয়েছে শুধুমাত্র। ওকে, বুঝতে পারছেন? এখন কারণ সমূহের বর্ণনা, এটা কিন্তু বইতে ডিরেক্ট নাই, এটা আমাদের নিজে থেকে বানাই লিখতে হবে। তাহলে বানানোটা এই যে দেখেন, এবার এখানে আসছি, দেখেন আঙ্গুলতা যোগাযোগের কারণ। কারণটাকে আগে ভালো করে বুঝেন, প্রশ্নটা কি বলছে। আঙ্গুলতা যোগাযোগটা কেন করি ভাই? আমি তো সরাসরি আমার, মনে করেন এই যে একটা প্রতিষ্ঠান, তো এখানে সরাসরি আমি অ্যাডমিনদের সাথে যোগাযোগ করব। অ্যাডমিনদের সাথে না করে সরাসরি যদি আমি সাধারণ একজন সদস্যের সাথে যোগাযোগ করি, তার মানে সেটা হবে আঙ্গুলতা। আমি চ্যানেল ব্যবহার না করে, আমি ঊর্ধ্বতন অধস্তন না মেনে আমি সরাসরি চলে গেলাম। এটা কেন করলাম? কারণ আমার অ্যাডমিন এই মুহূর্তে নাই। অ্যাডমিনের উনি অফিসে নাই, অথবা উনি ব্যস্ত, অথবা উনি আমার পাশে নাই, উনি ছুটিতে আছেন। যে কোনো কারণে আমি সরাসরি অথবা ওনার মাধ্যমে গেলে আমাকে আনুষ্ঠানিক চ্যানেল ব্যবহার করতে হবে। অ্যাডমিনের টাইমে আমাকে ফোন দিতে হবে, বা অ্যাডমিনের মেসেজে ফোন দিতে হবে, উনি ধরবেন না। আমি সরাসরি আপনার সাথে যোগাযোগ ভালো, আপনাকে আমি মেসেজ দিছি যে অ্যাডমিন নাই, এই কাজটা আপনি করে দেন। তার মানে আঙ্গুলতা যোগাযোগটা তখনই হয় যখন আমি আনুষ্ঠানিক যোগাযোগ করতে গিয়ে সমস্যায় পড়ি, অথবা আমার কাজটা দ্রুত গতিতে হয় না, ঠিক আছে, তখনই আমি করি। তাহলে আমরা আঙ্গুলতা যোগাযোগের কারণগুলো কি কি, এবার আমরা কারণ পড়বো। যদি পরীক্ষায় শুধু কারণ দিয়ে 8 মার্কে আসে, অবশ্যই 8টা পয়েন্ট দিবেন। যদি এরকম ভাবে বড় করে আসে সংজ্ঞা চিত্র, সাধারণত আমি বলে রাখি এই প্রশ্ন একসাথে আসবে না। প্রশ্নটা দুই ভাবে আসতে পারে, একটা হচ্ছে এতটুকু, আর একটা হচ্ছে আঙ্গুলতা যোগাযোগের কারণ সমূহের বর্ণনা। তখন আপনি দুইটা দুই ভাবে লিখবেন। এবার আমরা পড়ি, দেখেন প্রথমটাই ছিল অবস্থানগত সীমাবদ্ধতা। দেখেন এখন আমি আপনার সাথে যোগাযোগ করবো, আমার অ্যাডমিন যদি অনেক দূরে থাকে, আর আমার পাশেই আছে মনে করেন মিজান ভাই, হ্যাঁ, ওই যে আমাদের অষ্টম ব্যাচের। এখন আমি কি অ্যাডমিনের সাথে যোগাযোগ করব, নাকি মিজান ভাইয়ের সাথে যোগাযোগ করবো, আমার পাশে যে যিনি আছেন? তার মানে অবস্থানগত সীমাবদ্ধতার কারণে আনুষ্ঠানিকভাবে আমি আমার কেবলই ইমিডিয়েট সহকর্মীর সাথে যোগাযোগ না করে আমি ডানে বায়ে চলে গেলাম। এক নম্বর বিষয়টা আপনারা বুঝতে পারছেন? আমরা শারীরিকভাবে যদি দূরত্বে থাকি, অথবা চ্যানেল যদি বন্ধ থাকে, তাহলে আমরা আদান প্রদান করতে পারি না। ঠিক তখনই আঙ্গুলতা যোগাযোগ ব্যবহার করব, অবস্থানগত সীমাবদ্ধতার কারণে। এবার 2 নম্বরে আছে কি দেখেন, আনুষ্ঠানিক যোগাযোগের ধীরতা। আমি কিন্তু অলরেডি বলছি যে আঙ্গুলতা যোগাযোগটা হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ। আনুষ্ঠানিক যোগাযোগ যদি ধীরগতির হয়, তখনই কেবল অনানুষ্ঠানিক যোগাযোগ। এখানে একটা ইয়ে হবে, আ হবে, আ হবে, দেখেন এখানে অ আছে। আচ্ছা দেখেন, আনুষ্ঠানিক যোগাযোগের ধীরতার কারণেই কেবল আঙ্গুলতা যোগাযোগটা হয়। আপনারা বুঝতে পারছেন সবাই? কারো কোনো প্রশ্ন যদি থাকে, অনেক সময় সারাদিন অফিস করে এসে মাথায় অনেক সময় কাজ করার কথা না, যদি কারো কোনো সমস্যা হয় তাহলে একটু বলবেন, একবারে ইজিলি বলবেন। আমি যেহেতু দায়িত্ব নিচ্ছি, অবশ্যই বলবেন, আমি একটু ভেঙে চুরে বোঝানোর চেষ্টা করব। দুইটা গেল, তিনটা কি দেখেন, তথ্যের গোপনীয়তার ক্ষেত্রে যদি পড়ি আমরা, কি আছে দেখেন, যখন কোনো গুরুত্বপূর্ণ বা গোপন তথ্য রয়েছে যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা যায় না। ভালো করে বুঝেন, একটা এই যে আমরা সবাই এখানে আছি, এখন এমন কোন অনেক তথ্যই তো এখানে আমরা কি সবাইকে প্রকাশ করে দিতে পারবো? পারবো না। আমি যে পরিসংখ্যানে যে 5টা অঙ্ক আমরা করলাম পরীক্ষার দিন, আপনারা বলতেন নবম ব্যাচের অনেকে ছিলেন, 5টা অঙ্কের একটা কমন পড়ছে। এখন ওই 5টা অঙ্ক আমি কোথা থেকে পাইছি, কে দিছে আমাকে, এই কথাটা কি আমি এখানে বলবো? বলবো না। আমি কিন্তু ঠিকই অনানুষ্ঠানিক ভাবে কাউকে কাউকে বলছি যে এখান থেকে পাইছি, বা আমরা যারা জানি যে সোর্সটা কোথায়, আমরা কিন্তু আনুষ্ঠানিক ভাবে এখানে 20-25 জনের ভিতরে প্রকাশ করিনি। তার মানে সব তথ্য যেটা আমরা গোপন রাখতে চাই, সেটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা যায় না বলেই আঙ্গুলতা যোগাযোগ ব্যবহার করি। ক্লিয়ার? সবাইকে বলবো না বিধায় আমি একজনকে বললাম। তাহলে আপনার 1, 2, 3 আঙ্গুলতা যোগাযোগটা কেন হয়, 1, 2, 3 বুঝতে পারছেন? একটু ফলাবর্তন দেন আমাকে। ভাই বুঝতে পারছি, আচ্ছা, সমস্যা নেই। থ্যাংক ইউ।
আচ্ছা, এবার দেখেন গুজব বা কৌতূহল। আমাদের কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে, আপনারা একটু লেট করছেন, আজকে 8:30 আসেন নাই। আমি যেহেতু এটা পড়াচ্ছি, একটু পড়াই যাবো, 1 ঘন্টার বেশি সম্ভব না, কারণ আমাদের 9:30টায় ক্লাস থাকবে, অথবা আমাদের থার্ড সেমিস্টারের ক্লাস থাকবে, ঠিক আছে, অনলাইনে ক্লাস বেশিরভাগ হতে পারে। আমরা 4 নম্বর দেখি, গুজব বা কৌতূহল। দেখেন, কর্মীদের মাঝে সাধারণ কৌতূহল বা গুজব ছড়ানোর প্রবণতা আঙ্গুলতা যোগাযোগের বড় কারণ। ভালো করে বুঝেন। আপনি কি আনুষ্ঠানিক চ্যানেল ব্যবহার করে ম্যানেজারকে রেখে আপনি কি একটা মেসেজ দিতে পারবেন, একটা গুজব ছড়াইতে পারবেন? পারবেন না। ঠিক আছে, যেমন ঈদের ছুটি, আমাদের কোম্পানিতে কি হয়েছে, ঈদের ছুটি সাধারণত আমাদের কোম্পানি কোনোভাবেই, মানে আমাদের ওভারটাইম থাকলে ওভারটাইমের বিপরীতে যে ছুটিটা দেয় আমাদের, ঠিক আছে, ইনলিউ ছুটি, ওইটা দিয়ে টিয়ে 5-6 দিন দেয় ঈদের ছুটি, কোরবানির ছুটি, 10 দিন কোনোভাবে দেয় না। তো এবার যেহেতু 10 দিন দেওয়ার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, কেউই বিশ্বাস করতে পারে না যে কোম্পানি 10 দিন ছুটি দিতে পারে। তবে আমি ম্যানেজারের কাছ থেকে শুনে আসছি, শোনার পরে আমি অনানুষ্ঠানিক যোগাযোগ ব্যবহার করে এই আঙ্গুলতার মাধ্যমে কাউকে কাউকে জানাইছি, জানানোর পর ওটা গুজব আকারে সব জায়গায় ছড়াই পড়ছে। তার মানে যখন আপনি গুজব ছড়াতে চান, তখনই কেবল আপনাকে আঙ্গুলতার যোগাযোগ ব্যবহার করতে হবে। ঠিক আছে, বা অন্যদের থেকে তথ্য জানার জন্য একে অপরের সাথে যোগাযোগ করার যে ইয়াটা ব্যবহার করি আমরা, সেটাই হচ্ছে আঙ্গুলতা যোগাযোগ। তাহলে কেন আঙ্গুলতা যোগাযোগ হয়? 4টা কারণ, একবার ইজি। একটা হচ্ছে অবস্থানগত সীমাবদ্ধতা, আপনি আমার কাছে নাই, দূরে আছেন, কাজে আমি আমার কাছের জনের সাথে যোগাযোগ করে ফেলছি আপনার সাথে যোগাযোগ না করে। আনুষ্ঠানিক যোগাযোগটা অবশ্যই ধীর গতির, তাই আমি অনানুষ্ঠানিক যোগাযোগ ব্যবহার করছি। আমার পাশের ডেস্কে যে বসছে, আমি তার কাছে সরাসরি চলে গেছি, আপনার কাছে না যে। তথ্যের গোপনীয়তা যেহেতু আমি রাখবো, কাজে আমি আনুষ্ঠানিকভাবে ব্যবহার প্রকাশ না করে আমি সরাসরি গোপনে দিয়ে বলে আসছি। তার মানে ডানে বায়ে এলোমেলো ভাবে আমাকে যাওয়া লাগছে লতা পাতার মতো। গুজব বা কৌতূহল ছড়াবো বিধায় আমি এটা আঙ্গুলতা ব্যবহার করে আমি এটা ছড়াই দিছি। আর 5 নাম্বারটা কি, সম্মেলন ও বৈঠকের অনুপস্থিতি। দেখেন, যখন নিয়মিত বৈঠক বা সম্মেলন হয় না, তখন কর্মীরা একে অপরের সাথে আঙ্গুলতা যোগাযোগের মাধ্যমে তথ্য শেয়ার করেন। নিয়মিত একটা আনুষ্ঠানিক একটা কনফারেন্স করলেন না, তখন কিন্তু সরাসরি ওই যে আনুষ্ঠানিক যোগাযোগ হবে না। তখনই কিন্তু আমি আনুষ্ঠানিক চ্যানেল ব্যবহার না করে বা ঊর্ধ্বতন অধস্তন না মেনে, আমার যার সাথে সম্পর্ক ভালো আছে, যাকে আমি কাছে পাবো, আমার ডেস্কের সাথে যার ডেস্ক, তার সাথে আমি কিন্তু শেয়ার করব, যোগাযোগ করব। ঠিক আছে, 5টা। এখন 8টা আছে, আপনারা এখান থেকে কমাবেন। শক্তি বা কর্তৃত্বের অভাব। দেখেন, কর্মীরা তাদের কাজের সাথে সম্পর্কিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রাপ্ত না হয়ে আঙ্গুলতার মাধ্যমে শেয়ার করেন। আনুষ্ঠানিকভাবে প্রাপ্ত যখনই হয় না, যখনই একজন কর্মী তার কর্তৃত্বের অভাবের কারণে, তার পদগত শক্তির কারণে, অভাবের কারণে যখন সে সরাসরি ম্যানেজারের কাছে যেতে পারতেছে না, তখনই কিন্তু কেবল সে আনুষ্ঠানিক আঙ্গুলতা যোগাযোগ ব্যবহার করে এভাবে সেভাবে সে তথ্য পাবার চেষ্টা করে, অথবা তথ্য দেবার চেষ্টা করে। ভাই, তুই যাচ্ছিস ম্যানেজারের কাছে, আমার এই কথাটা পৌঁছে দিস। তার সরাসরি যাওয়ার সুযোগ নাই বিধায়, কর্তৃত্বের অভাব থাকার কারণে সে কিন্তু আঙ্গুলতা ব্যবহার করলো। তথ্য দ্রুত যদি শেয়ার করার প্রয়োজন হয়, একটা গুজব যেমন দ্রুত ছড়ায়, গুজব কিন্তু আঙ্গুলতার মাধ্যমে গুজব সমাজে হোক, রাষ্ট্রে হোক দ্রুত ছড়ায়। ঠিক আছে, প্রতিষ্ঠানে হোক। তার মানে দ্রুত তথ্য শেয়ার করার দরকার হলে আপনি আঙ্গুলতা ব্যবহার করবেন। আর এঙ্গেজমেন্ট বা সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আঙ্গুলতা ব্যবহার করা যায়। যেমন আপনি বন্ধুত্ব করতে চান আপনার সহকর্মীর সাথে, তখনই কিন্তু হুট করে তার কাছে কাজের এক ফাঁকে গিয়ে আপনি তার কাছে আপনার যাওয়ার কথা না, কিন্তু তার কর্তৃত্ব নাই, সে আপনার মানে প্রতিষ্ঠানের যে যে ইয়াটা, মানে কর্তৃত্ব কাঠামোটা, সেই অনুযায়ী আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন না, কিন্তু আপনি সম্পর্ক গড়ার উদ্দেশ্যে যোগাযোগ করে ফেলছেন। তাহলে এটা কখন সম্ভব? আঙ্গুলতা যোগাযোগের কারণেই তো এটা সম্ভব, তাই না? তাহলে আমাদের 8টা পয়েন্টস, আপনারা কিন্তু এলোমেলো ভাবেও এটা বুঝে ফেলছেন আমি আশা করি, কারণ আমি বুঝছি মানে আপনারা বুঝছেন। এটা কিন্তু আমি অনেক আগে পড়ছি, নোট আপডেট করতে গিয়ে পড়ি, নোট তৈরি করতে গিয়ে পড়ি, কিন্তু আমার কিন্তু পরীক্ষার আগে এটা ইম্পর্টেন্ট ছিল না বিধায় আমি পড়ি নাই। ঠিক আছে, তো এটা আপনারা আপনারা পড়বেন, আমি এখন পড়াই থেকে আমার কিন্তু হয়ে গেছে পড়া। ওকে, তাহলে 9:35। শুনেন, এখানে তাহলে একটা প্রশ্ন বাকি থাকলো, বুঝতে পারছেন? এখানে আমার ট্রিপল স্টার কয়টা বাকি থাকলো?
ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কেউ কিছু বলবেন? তা না হলে আমরা রেখে দিই, আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, আমরা 2টা প্রশ্ন পড়ছি। একটু যদি আপনারা সবাই আগে আগে আসেন তাহলে কিন্তু 1 ঘন্টায় অন্তত একটা চ্যাপ্টারে ট্রিপল স্টার সব পড়ানো যায়। পরীক্ষা কিন্তু আপনাদের বেশি দিন নাই, অনেক পড়া অনেক কিছু। ঠিক আছে, আমি ট্রিপল স্টার গুলো আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছিলাম, আপনারা অবশ্যই যথাসময়ে থাকেন। আর অলরেডি কিন্তু একটা টাইম দিয়ে দিছি, কেউ কিছু বলবেন? বলেন শুনি, না হলে রেখে দিই। হ্যাঁ, কালকে ক্লাস হবে? কালকে কি বার আপা? শনিবার না? শুক্রবার। না শুক্রবার, শুক্রবার হ্যাঁ। আমি তো হ্যাঁ রুটিনে বলছি কালকে হবে, কালকে হবে। ঠিক আছে, রাত 8টায় না ভাইয়া? আর 8:30 আপা? জি, ঠিক 8:30 আছে, কি সমস্যা হয় নাকি? ঠিক আছে, ঠিক আছে। মোটামুটি শীত গরম সব মিলে 8:30 টাইমটা খুব বেশি রাতও হয় না, আবার একেবারে কম রাতও না, বুঝছেন? আবার 8:30 দিলাম কেন? আমরা অষ্টম ব্যাচের সেকেন্ড সেমিস্টারে যে গ্রুপ স্টাডি করব, ওইটার জন্য আমাদের টাইম রাখতে হবে। তারপরে আবার বিভিন্ন সপ্তাহে অনলাইন ক্লাস আপনাদেরও থাকতে পারে, স্যারদের ক্লাস আমাদেরও থাকতে পারে। ঠিক আছে, সব মিলে 8:30। তবে কোনোদিন যদি আমাদের টাইম থাকে তাহলে ওটা কিন্তু আগে নোটিশ দিয়ে চেঞ্জ করে দেবো, আপনারা একটু ফলো রাখবেন ওইদিকে, গ্রুপের দিকে। ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে ঈদের ছুটিতেও কিন্তু আমাদের হবে, পড়াশোনা হবে, অষ্টম ব্যাচেরটা হবে। অন্তত অষ্টম ব্যাচের একটা বই আমি পরিকল্পনা করতেছি অন্তত একটা সাবজেক্ট শেষ করে ফেলবো ঈদের 10 দিনে। আর আমার 1 তারিখ থেকে ছুটি আছে, 1 তারিখে বাড়ি যাবো ইনশাল্লাহ। 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত অবশ্যই পড়াশোনা হবে, ঈদের 2-3 দিন বাদে। আপনারা যদি আসেন বসেন তাহলে হবে, অবশ্যই রেসপন্স করবেন। ঠিক আছে, গ্রুপে জানাবেন, ঈদের ছুটিতে অবশ্যই জানাবেন, তাহলে আপনাদের উৎসাহের উপর ভিত্তি করে আমরা একত্রিত হতে পারবো। আলামিন ভাই, ঠিক আছে, জি ভাই। একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে নবম ব্যাচের জন্য শুধু কি আপনি প্রিন্ট করে বাইন্ডিং আকারে পাঠাচ্ছেন, না পিডিএফ ফাইল পাওয়ার কোনো পদ্ধতি আছে? ও, এবার নোট কোনো আর পিডিএফ সাজেশন নাই বই। ভাই, এবার পিডিএফ সবাই ভুলে যান। এবার পিডিএফ রাখা হয়, এবার রাখা হবে না। আবার আগের বার সাজেশন পিডিএফ আমরা দিছিলাম, কিন্তু এইবারের ক্ষেত্রে সাজেশনের ক্ষেত্রেও প্রিন্ট এবং বাইন্ড করে দেওয়া হচ্ছে। পিডিএফ দিলে আমার জন্য ভালো, বিশেষ করে প্রিন্টটা অফিস থেকে দিতে পারি, ঝামেলা হয় না, সেটা আর কি। হ্যাঁ ঠিক আছে, আমরা অষ্টম সেমিস্টারের ক্ষেত্রে দেওয়া হয়েছিল, কিন্তু নবম সেমিস্টারের ক্ষেত্রে আসলে পিডিএফটাই ভুলে গেছি আমরা, মানে পিডিএফ বলতে যে কিছু আছে এটা ভুলে যেতে চাই। কারণ কি হয়, আচ্ছা যাই হোক, হ্যাঁ ফারজানা আপা যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে, আমি একটু হেল্প করি, সেটা হচ্ছে যে আমরা শোনেন, এই নবম অষ্টম ব্যাচে যেটা করছিলাম সেটা তখন অনুযায়ী কিন্তু আসলে পড়ছি, সেটার থেকে কমন পড়ছে আমাদের, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরীক্ষা। এখন নবম ব্যাচেরটা হচ্ছে খুবই আপডেটেড, মানে এইটা পিডিএফ ফাইল তৈরি করা দেওয়াটাই আপনার কাছে খারাপ লাগবে যে ভাই আলামিন ভাই কেন এটা পিডিএফ দিল। এইটা পূর্ণাঙ্গ একটা ডকুমেন্টস, আপনার পরীক্ষা বুঝতে পূর্ণাঙ্গ রূপরেখা। মানে আমার মনের মাধুরী মিশাইয়া টানা 15-20 দিন ধরে করতেছি, পরীক্ষার ভিতরে আমি কাজ করছি, আমার পরীক্ষার ভিতরে পরে লাস্ট 4 দিন ধরে এটা সাজাইছি গোছাইছি, এটা বই আকারে সুন্দর করে তৈরি করছি। বুঝতে পারছেন, এটার পিডিএফ ফাইলটা আসলে কি একটা সৃজনশীল কর্ম, বুঝেন, একটা নোট লেখা, একটা গাইড লেখা, একটা অনেক পরিশ্রমের বিষয়। আমি যে কেমনে কিভাবে করি এটা আমি নিজেও জানি না আসাদ ভাই, অনেক পরিশ্রম হয়। মানে অফিস করে এসে আমাদের এসে আপনার শিফটিং ডিউটি থাকে, অফিস করে এসে এগুলো করা অনেক চ্যালেঞ্জিং, অনেক পরিশ্রম হয়। ঠিক আছে, তো ওইটা নিজের জন্যই করি না এবং ঠিক আছে মানটা খুব ভাই, ভালো রাখার বুঝতে চেষ্টা করি, পেরেছি, বুঝছেন। হ্যাঁ সেটাই। বুঝতে পারছি, তবে বুঝতে আশা পারছি। করি ওই সাজেশনটা আপনারা ফলো করতে পারেন। আর ফলো যদি নাও করেন, মানে আমার নোট নিতে হবে, সাজেশন নিতে হবে, এটা কোনো কথা না। আমরা একসাথে পড়তেছি, এই স্ক্রিন শেয়ার দিচ্ছি, ঠিক আছে, কি পড়বেন না পড়বেন সবই বলে দিচ্ছি। এটার মাধ্যমে সবাই আশা করি উপকৃত হবে। ঠিক আছে ভাই, তাহলে আল্লাহ সবাইকে ভালো রাখুন, সবার জন্য দোয়া করি। তাহলে আমরা রেখে দেই নাকি? আচ্ছা ভাইয়া, রাখতে পারেন। আচ্ছা, ভাই শোনেন, আসসালামু ভাই আলাইকুম। অনেক শোনেন, সাজেশনটা শোনেন। শোনেন, অষ্টম একজন প্রশ্ন করছে আমাকে যে অনেক আপডেট করলেন ভাই, দেখেন একটা আপডেটও, নোট আপনাকে আপডেট নিতে হবে না। নোট অষ্টম ব্যাচের বেলায় সময়ে যারা নোট নিচ্ছেন নবম ব্যাচের, তাদের নোট ওকে, নোট চেঞ্জ হবে না, নোট ঠিক আছে, কিন্তু সাজেশনটা প্রতি বছর প্রতি পরীক্ষার পর পর চেঞ্জ হবে। বুঝতে পারছেন, আমি কিন্তু ওইটা আপনারা যে সাজেশনটা নিছিলেন
আমাকে জাস্ট পিডিএফ ফাইল চাইছিলেন এবং 300 টাকা দিছিলেন পাঠাই, আমি 300 টাকা পেয়ে আমাদের অ্যাডমিনরা ওই সাজেশনটাই দিয়ে দিছিল। ওইটা কিন্তু লেখা ছিল অষ্টম ব্যাচের সাজেশন, এবং ওটা আপনারা নিছেন, খারাপ করেন নাই, ওটা অনুযায়ী পড়তে থাকেন, ওটাও যথেষ্ট। কিন্তু অষ্টম ব্যাচের পরীক্ষা হয়ে যাবার পরে তো কিছু চেঞ্জ হবে ভাই। এটা কিন্তু আমি বিজনেস করার জন্য আপডেট করিনি, এটা করা লাগছে। আমি যখন অষ্টম ব্যাচের পরীক্ষাটা দিলাম তখন আমার কাছে মনে হলো যে নবম ব্যাচের জন্য এইগুলার ইম্পর্টেন্ট না, নবম ব্যাচের জন্য অন্য জিনিস ইম্পর্টেন্ট। আইডিয়া তো ডেভেলপ হয় সবসময়, পরীক্ষা না দিলে তো অনেক কিছু বোঝা যায় না। তো পরীক্ষা দেওয়ার পরে যে অভিজ্ঞতাটা পাইছি সেটার আলোকে নবম ব্যাচের সাজেশন বইটা বানাইছি। এটা কিন্তু বিজনেস করার জন্য না, আপনাদের উপকারের স্বার্থ। এটা কিন্তু আমার 50-50 যদি বিজনেসের প্ল্যান থাকে, আর 50 হচ্ছে উপকার করা। কারণ এটা আমি কিন্তু মানে লেখা মানে সৃজনশীল জিনিস তৈরি করতেছি, এটা কিন্তু কাঁচামাল না। কাজে আপনি শতভাগ আশ্বস্ত থাকতে পারেন যে এটা কোনো নেতিবাচক উদ্দেশ্যে আপডেট করি নাই। ঠিক আছে ভাই, ডোন্ট মাইন্ড। মানে আপনাদের ট্রিপল স্টার গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন সেটা তো আপডেট না করলে সেটা তো আমি কিভাবে জানাই, সবাইকে কিভাবে জানাবো? আপনাকে অনেক ধন্যবাদ ভাই। ঠিক আছে, আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ। তাহলে রেখে দেই নাকি? একজন অন্তত বলেন। ওকে, বাই। এই ভাইয়া রাখতে পারেন। ঠিক আছে।